বার কাউন্সিল পরীক্ষায় কিভাবে পাস করব, পাস করার জন্য আসলে কি করে করতে হবে, এই বিষয়টা ঈদের পরবর্তী সময়ে আমাকে ফোন দিয়ে একদম কান ঝালাপালা করে ফেলছে যে কিভাবে পড়লে পাস হবে। দেখেন, কোনো কাজ শুরু করাটা আসল। এখন আইন শুরু করতে যেয়ে গত পরশুদিন আমাকে একজনে একটা কথা বলছে যে আপনার কথা অনুযায়ী পড়া শুরু করছি। শুরু করার পর আইন যখন পড়তে গেছি কোনো বাংলা ভাষা পাই না, মনে হয় যে হিব্রু ভাষায় লেখা। দেখুন, হিব্রু ভাষায় লেখা বাংলা ভাষা পায় না, খুব জটিলতায় ভুগতেছে সে। তো এরকম যারা আছেন যে আইন পড়তে চাচ্ছেন, তাদের জন্য আমি দুই একটা বই রেফার করেছি। এই দুই একটা বইয়ের মধ্যে আমি বলেছি যে একটা প্রশ্ন ব্যাংক থাকা উচিত আপনাদের হাতে, এবং প্রশ্ন ব্যাংকটা সরকারি প্রশ্ন, অর্থাৎ 6ষ্ঠ জুডিশিয়ারি থেকে একদম 16তম জুডিশিয়ারিতে 250 প্রশ্ন আছে, এবং 2012 সালের বার কাউন্সিল থেকে 2023 সালের বার কাউন্সিলে 700 প্রশ্ন আছে। এই 1000 প্রশ্ন সরকারি প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এই প্রশ্নগুলো অন্তত আপনাকে অনেক পড়ার মধ্যে এইগুলা টাচে রাখতে হবে। অর্থাৎ আপনি যদি একটু প্রশ্নগুলো নিয়ে স্টাডি করেন, সেক্ষেত্রে দেখবেন গতানুগতিক প্রতি বছরই কিছু কিছু গুরুত্বপূর্ণ ধারা থেকে প্রশ্ন হয়েছে, সবগুলো ধারা থেকে প্রশ্ন হয় নাই, গতানুগতিক কিছু ধারা থেকে প্রশ্ন হচ্ছে। আর দেখবেন যে ফৌজদারি 200 ধারা থেকে প্রশ্ন হয়েই যাইতেছে, ফৌজদারির 164, 364 থেকে কি প্রশ্ন হয়েই যাইতেছে, ফৌজদারির 154 থেকে কি প্রশ্ন হচ্ছেই, 174, 73, 74, 76 থেকে কি প্রশ্ন হচ্ছেই। অর্থাৎ আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি একবার দখলে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কোন কোন ধারা থেকে প্রশ্ন হয়েছে এই ধারাগুলো কি আপনার নলেজে চলে আসবে না? এখন আমার কাছে মনে হয় যে এই যে ধারাগুলো আপনারা আলাদা করার কোনো দরকার নাই আপনাদের। এই ধারাগুলো পাবেন কোথায়? এই ধারাগুলো হচ্ছে 2012 সালে বার কাউন্সিলের একটা সিলেবাস আছে। 2012 সালের সিলেবাসটা, অর্থাৎ 12 সালের নতুন এমসিকিউ হয়, ওই এমসিকিউর আগে একটা রিটেনের সিলেবাস আছে বার কাউন্সিলের। কিছু কিছু গুরুত্বপূর্ণ ধারা ওই সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে। এখন আপনাদের কিছু বললে আপনারা বলতে পারেন আপনাদের কাছে নাই, কি হবে না হবে ওইটা বাদ, আমি দিব, সমস্যা নাই। ওই সিলেবাসটাকে আগে নিখুঁত করে ফেলতে হবে। ওর বাইরে আপনি যে যত ডামাডোল পিটায় পড়তেছেন, এই যে একজন আইসা বলতে পারে মিয়া সব পড়ো, লাভ হবে না, এই করো সেই করো, এইসব কথাবার্তা তোপে টেকবে না যখন প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে আপনার ধারণা থাকবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যে কোনো জায়গার যে কারো কথা বুঝতে পারবেন যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হচ্ছে। এটা আপনি যে কোনো সরকারি পরীক্ষায় যদি পরীক্ষা দিতে যান, যেমন ঢাবিতে যখন পরীক্ষা দিতে গেছেন, আপনি কি প্রিভিয়াস কোশ্চেন সলভ করে গেছেন না? আপনি যখন এসএসসির আগে আপনি কি টেস্ট পেপার সলভ করে গেছেন না? টেস্ট পেপার মানেই তো প্রিভিয়াস কোশ্চেন, তাই না? তারপর আপনি যখন ইন্টারে পরীক্ষা দিলেন, ওইখানেও একটা টেস্ট পেপার সলভ করে গেছেন না? এইরকম তো আমাদের এই লাইনেও টেস্ট পেপার জাতীয় বইপত্র আছে। এখন কোন বইটা ভালো, এই বইয়ের কোনো লেখক নাই। অনেকে জিজ্ঞেস করে যে কোন বইটা ভালো, এই বইয়ের কোনো লেখক নাই। আমরা হচ্ছে লিগাম, এই বইটাকে, লিগামটাকে আমরা বলতেছি ভালো। এই লিগামটাকে ভালো বলতেছি, এই কারণে ভালো বলতেছি যে লিগাম কিন্তু আমাদের কোম্পানির কোনো বই না। লিগাম করেছে কি, সরকারি যতগুলো প্রশ্ন আছে 6ষ্ঠতম জুডিশিয়ারি থেকে একদম 16তম হয়ে গেছে, 16তম পর্যন্ত যত কোশ্চেন আছে, এই 250-র মতো প্রশ্নকে তারা সলভ করেছে, সরকারি প্রশ্ন, এবং কেন উত্তর হয়েছে এটা তারা ব্যাখ্যা করেছে। এবং বার কাউন্সিলের যে 700 কোশ্চেন আছে, এই 700 কোশ্চেনের উত্তর কোনটা সঠিক এবং কেন হয়েছে এইটা তারা ব্যাখ্যা করেছে। ধরেন এই ধরনের বই বাজারে আরও আছে, এই প্যাটার্নের বই ধরেন বাজারে আরও আছে, এই প্যাটার্নের বই ধরেন আপনি অনেক পাবেন, কিন্তু সরকারি প্রশ্ন সলভ করা এই ধরনের আলাদা বই এই 1 পিস বা 2 পিস বাজারে থাকতে পারে। এখন আমি কি এদের কাছ থেকে টাকা খেয়ে অ্যাড দিচ্ছি এরকম না, কিন্তু জাস্ট এই বইটায় আপনি সরকারি কোশ্চেনগুলো পাবেন। যারা অনেক টেনশন করতেছেন যে সরকারি প্রশ্নগুলো কই পাবো, তারা কিন্তু এইটাই পাইতে পারেন। আর রিটেনের জন্য আমি বলতেছি, রিটেন কিন্তু 1 মাস সময় পাবেন, এমসিকিউ পরীক্ষা হয়ে যাওয়ার পরবর্তী 1 মাস সময় পাবেন। রিটেনের জন্য একটা প্রশ্ন ব্যাংক কেন। কারণ আপনি কইতে পারেন স্যার রিটেনের প্রশ্ন ব্যাংক কোন বইটা ভালো। বাবা, প্রশ্ন ব্যাংকের ভালো মন্দ কি, সব বই তো একই লেখা থাকবে। অর্থাৎ ওই 2013 সালে সরকারি যে প্রশ্ন আসছে, ওইটাই এই লিগামে যা আছে, অন্য কোনো প্রশ্ন ব্যাংকে যদি থাকে সেম প্রশ্ন থাকা উচিত না? তার মানে সব বই কি
একই এই এই অন্তত প্রশ্ন ব্যাংকের বেলায় আপনি দুইটা প্রশ্ন ব্যাংক নেবেন, একটা নেবেন রিটেনের আর একটা নেবেন এমসিকিউ। এই দুইটা প্রশ্ন ব্যাংক নিয়ে আপনি সলভ করে ফেলেন। আপনি কি পড়বেন, আপনি যারা টেনশনে আছেন তাদেরকে বলতেছি লিগাম পড়া শুরু করেন। তা লিগাম পড়া শুরু করেন, তারপরে হচ্ছে আপনার এই যে এমসিকিউ, এই যে আপনার হচ্ছে কি বলে, এই লিগামের মধ্যেই দেখবেন যে 200 ধারা কতবার আসছে পরীক্ষায়। আপনি লিগামের মধ্যেই দেখবেন 154 ধারা থেকে কতবার আসছে। আপনি এর মধ্যেই এই বইয়ের মধ্যেই দেখবেন যে হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা দিয়ে কয়বার প্রশ্ন হয়েছে, 8 ধারা দিয়ে কয়বার কোন লেভেলের প্রশ্ন হয়েছে, 42 ধারা দিয়ে কয়বার কোন লেভেলের প্রশ্ন হয়েছে, 54 ধারা দিয়ে কয়বার কোন লেভেলের প্রশ্ন হয়েছে। আপনি ওই প্রশ্নগুলা এক কথায় প্রকাশের মতো করে পড়ে ফেলতে বলছি আমি, এক কথায় প্রকাশের মতো। এই সকল প্রশ্ন থেকে আপনি আশ্চর্য হয়ে যাবেন একদম, মানে আমি খুব বোকা হয়ে গেছি এই জায়গাগুলোয়। 16তম জুডিশিয়ারির এমসিকিউ থেকে রিটেনের লেস প্রশ্ন আসছে। আমি বুঝাইতে পারতেছি না কথাটা? 16তম জুডিশিয়ারির এমসিকিউ থেকে রিটেনের লেস প্রশ্ন আসছে, আবার 16তম রিটেন থেকে এমসিকিউ একটা সরাসরি ডাইরেক্ট এমসিকিউ আসছে দুইটা। 16তম জুডিশিয়ারি রিটেন থেকে এমসিকিউ আসছে কয়টা? একদম সরাসরি দুইটা আসছে, অর্থাৎ ওই প্রশ্নটাই এমসিকিউ আকারে তুলে দিছে। আবার 16তম জুডিশিয়ারির এমসিকিউ থেকে কিন্তু আপনার একটা রিটেনে আসছে। তার মানে এমসিকিউ কোশ্চেনগুলাই এখন দেখবেন যে রিটেনে চলে আসতেছে। এমসিকিউ কোশ্চেনগুলাই ইয়েস নো ভেরি গুড আকারে আসতেছে, কিন্তু প্রশ্ন করতেছে রক্ষণীয় বা রক্ষণীয় নয় কিনা। আমাকে শুনতে পাচ্ছেন কিনা যাবে না। ওয়ালাইকুম আসসালাম ইসরাফিল, ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। এত কিছু পরেও আমরা হচ্ছে সপ্তাহে 5 দিন ভর্তি নিচ্ছি। সপ্তাহে 5 দিন ক্লাস করার জন্য সকাল বিকাল আমরা সরাসরি যাত্রাবাড়ি ক্যাম্পাসে ভর্তি নিচ্ছি, বা অনলাইনে ভর্তি হওয়ার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে। তাহলে লিগামটা নিয়ে কিন্তু আমি বারবার বলতেছি, তাই না? এবং আমার সাবলী লাইন, আমারটা আমি তো ভালো বলবই। আমার সাবলী লাইন আপনার পড়ার আদৌ কোনো দরকার নাই, যেহেতু আমারটা আমি ভালো বলি। তারপরে আমি বলতেছি এই বইয়ের কিন্তু অনেক ধরনের রিভিউ আছে। এই বইয়ের দেখবেন আমার এই সাবলী লাইন পুরনো কারো কাছে আছে এরকমও নাই, অর্থাৎ ওইটা হাত বদল হইতে হইতে অনেক দূর চলে গেছে। আমার কাছেও একটা কপি নাই সাবলী লাইনের। তার মানে আপনি চাইলেই কিন্তু ওই বইটা আমি দিতে পারবো না। সাবলী লাইনের ছায়া আছে আমার পিডিএফগুলোর মধ্যে। আমি যে পিডিএফগুলো আপনাদেরকে দিয়েছি হুবহু সাবলী লাইন না, কিন্তু সাবলী লাইনের কি আছে, ছায়া আছে। এবং সাবলী লাইনের একটা মজা ছিল, সেই আমি 15 সালে 700টি এমসিকিউ সহ সাবলী লাইন বানিয়েছি, একটা চটি বই, 700টি এমসিকিউ। এবং আমার সাবলী লাইন 2015-তে সুপার ডুপার হিট, 2017-তে সুপার ডুপার হিট। একটা চটি বই পড়ে 53-54টা প্রশ্ন হুবহু কমন পাওয়া। আমি তখন বুঝে গিয়েছিলাম যে প্রিভিয়াস কোশ্চেন থেকে প্রশ্ন করা হচ্ছে। আমি ওই জুডিশিয়ারির প্রশ্ন এবং বার কাউন্সিলের প্রশ্ন মিলায় তখন মাত্র 700টা এমসিকিউ ছিল। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? ওই 700টা এমসিকিউ 15 সালে আমি কিন্তু আমার বইয়ের মধ্যে যুক্ত করে দিয়েছিলাম। পরে অনেকে বুঝছে এখান থেকে এইগুলো আসে সেগুলো আসে। কেউ কেউ আবার বলছে নাদিম স্যার আপনার লেখা তো মেরে দিছে। কারণ আমি তো বলতেছি এই লেখা মেরে দেওয়ার অধিকার তোর আছে, কারণ এটা কি প্রশ্ন, সরকারি প্রশ্ন। এগুলো সব সরকারি প্রশ্ন। সরকারি প্রশ্ন যে রিপিট হবে এটা আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? আর তাহলে আপনাদের আবারও যদি বলি যে 17তম জুডিশিয়ারি, 16তম জুডিশিয়ারি এবং 15তম জুডিশিয়ারি থেকে আবারও 5 থেকে 10টা প্রশ্ন রিপিট হবে, আপনারা বুঝতে পারতেছেন? এটা বুঝতে পারতেছেন? এখন আমরা কি করব? এখন আমরা এমসিকিউ এবং রিটেন একসাথে পড়ব। এই কারণে এমসিকিউ এবং রিটেন একসাথে পড়বো। আমি মনে হয় সেগুলো পড়িয়ে নিচ্ছি, আপনারা টের পাচ্ছেন যে যেখানে একটু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখান থেকে আমার ব্রড করে পড়তেছি। এখন আমি রিটেনের স্টুডেন্ট, আমি এমসিকিউ পড়বো না, আমি এমসিকিউর স্টুডেন্ট, আমি রিটেন পড়বো না, এই মানসিকতা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। কেন? আমাদের নাম ধরে বলি, মানিজ্জত হবে, মানিজ্জত কি বেশি না? অনেক বেশি আছে। সমস্যা আমাদের আনোয়ার, রূপক, আমাদের আনোয়ার 2বার রিটেন পরীক্ষা ফেস করে আবার এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন। এখানে 2-4 জন আনোয়ার থাকতে পারে আমাদের। এই যে ওই যে পাশে আর একটা আছে রূপক। তাই
এরাই কিন্তু সেই ব্যক্তি যে 2 দিন আগে কইতো আমি স্যার রিটেন, স্যার আমি একটা রিটেন ব্যাচে ভর্তি হইতে চাই। হ্যাঁ, আমি একটা রিটেন ব্যাচে ভর্তি হইতে চাই। আমি ওদেরকে বলতাম, বাজান রিটেন বলে কিছু নাই, এমসিকিউ বলে কিছু নাই। তুমি যেটা দ্বিতীয়বার একবার ফেল কইরা নিজেকে একটা রিটেন দাবি করে একটা রোবোকপ ভাবতেছো, তুমি নিজের একটা জ্ঞান গরিমাময় লোক ভাবতেছো, তুমি একটা রিটেন, তুমি যে ফেল কইরা আসছো তোমার লজ্জা করে না? তুমি একটা ফেল মাইরা আসছো না? আর একটা সুযোগ কে নাদিমউদ্দিন এই জগতে ছিল বাবা, একটা রিভিউ আন্দোলন করে নেওয়া হয়েছে। এই রিভিউ আন্দোলনেরও আমার অবদান আছে যে আপনারা 2বার রিটেন পরীক্ষা দিবেন, এটা আমার অবদান আছে। যারা এখানে মাসুদ ভাই ছিল আহ্বায়ক, এরা এখনও জড়ায় ধরে গেলে কোথাও 2বার রিটেন দিবেন। এটা আমরা আসলে চাই নাই, আমরা চাইছিলাম যে আপনাদের খাতাটাকে পূর্ণ মূল্যায়ন করা হোক। আমরা এই নিয়ে একটা আন্দোলন করি, কোনোভাবেই এই আন্দোলনের ফলাফল পাচ্ছিলাম না। তখন আমরা স্যারদেরকে দোলনার যে যাইতে দিব না, তখন স্যাররা বলল তোমাকেও আমি ডরাই না, তোমাদের আমি ডরাই না, মনে করো না যে তোমাদের ডরে দিছি, জাস্ট তোমাদের নিয়ে আমার টেনশন হয় বলে তোমাদের রিভিউ করার আইনে কোনো সুযোগ নাই, তোমরা 2বার রিটেন দাও। এই আসলো 2বার রিটেন। কিন্তু 2বার রিটেন আসাতে অনেক স্টুডেন্টের কিন্তু প্রবলেম হয়েছে। যে ছেলেটা এমসিকিউ পাস করে রিটেনের জন্য রিটেন দিয়ে ফেল করছে, ওই ছেলেটা পড়াশোনার আগ্রহটাই হারায় ফেলছে। ও কোনো তাল পাইতেছে না, ও ডানে যাবে না বামে যাবে, পিছনে যাবে না সামনে যাবে, ওর হিতাহিত জ্ঞানও হারায় ফেলছে। এর থেকেও আবার এমসিকিউ দিয়ে কোয়ালিফাই হয়ে আবার রিটেন দিলে ছাত্রত্ব বজায় থাকতো। এরকম 80% লোক প্রিভিয়াস 2বার রিটেন দিয়ে পাস করতে পারতেছে না। 80% লোক 2বার রিটেন দিয়ে তাকে আবার কিন্তু এমসিকিউ ফেস করতে হচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাইলে 6বার আমি জানি, 6বার আছে, 6বার দিয়ে, তবে এবার 6বার দিয়ে পাশ করার হার একটু বেশি হয়েছে। এবার 6বার দিয়ে প্রায় 1000 লোক বেশি পাস করছে, এটা আমি জানি। তা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনি একবার রিটেন ফেস করছেন, তার মানে আর একবার রিটেন দিবেন। ও বাবা, আপনি তো ঝুঁকিতে আছেন, আর একবার রিটেন দিলে যে আপনাকে এমসিকিউ ফেস করতে হবে, আপনি কি সেটা জানেন? রিটেন আপনাকে যে এমসিকিউ ফেস করতে হবে সেটা কি বোঝেন? যে 2বার রিটেন ফেল করলে আবার এমসিকিউ ফেস করতে হবে। তা আপনি এই এমসিকিউও পড়লেন না, একবার এমসিকিউ পাস করার পর রিটেনও পড়লেন না, আবার এমসিকিউ দিতে যে মাজা থাকবে না কিন্তু। তাই যারা রিটেন ভাব নিচ্ছেন যে আমরা রিটেন, ওরা এমসিকিউ, তারা ভুল করতেছেন না বলেন? আপনাকে কিন্তু রিটেন এবার যদি স্লিপ কাটেন আবার কিন্তু এমসিকিউতে যাইতে হবে, ওরা কিন্তু রিটেনে চলে যাবে, ওরা আবার রিটেন হয়ে যাবে। এটা একটা চক্র, আমি পুলিশের মধ্যে পাইছি। এটা পুলিশদের দেখছি, যেদিন আমি ওদের পড়াই জানেন তো, যেদিন ওদের পরীক্ষা শেষ সেই দিনই ওরা রাত্রের লিঙ্ক চায়। আমি বলি কিসের লিঙ্ক? প্রথম বুঝি নাই, কিসের লিঙ্ক চান? বলে স্যার সামনের বার। আমি বললাম পরীক্ষা শেষ হইলে আজকে আবার সামনের বার কাহিনি কি? বলে স্যার এই পরীক্ষায় যদি পাশ করি তাও লাভ নাই, আমাদের মেধা তালিকায় আসতে হবে। এই পরীক্ষায় পাশ করলেও কি লাভ নাই, মেধা তালিকায় আসতে হবে। আবার এই পরীক্ষায় যে পাশ করব তারও কোনো গ্যারান্টি নাই, আমাকে তো প্রমোশন পাইতে হবে। অর্থাৎ যেদিন ফেল করতেছে না, যেদিন পরীক্ষা দিতেছে তার পরের পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিতে বসে গেছে। এইটা হয়তো 5 বছরের মধ্যে আপনাদের মধ্যেও ঢুকবে, এখনও ঢুকাইতে পারতেছি না। এইটা 5 বছরের মধ্যে আপনাদেরও ঢুকবে। আমি পাই কি জানেন? লুলা, একদম ডেড এক্সপায়ার, ও শেষ হয়ে গেছে। লুলা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, হ্যাঁ লুলা, ওর দাড়ি দেখে মনে হয় ও দুর্ভিক্ষের মহানায়ক, ওর শরীর দেখে মনে হয় যে ও শেষ, খায় না, খাইতে পায় না। কি হয়েছে? কয় স্যার আমার তো জীবন শেষ, আমি পাস করতে আইছি। আমি হ্যাঁ, অনেক লোক আছে এরকম। তো গেলাম বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করেন? বলে স্যার খাই কিন্তু রুচি নাই। হ্যাঁ, তো বললাম কি সমস্যা? বলে আমার একটু ফাঁস করা লাগবে। আমি ফাঁস করলে কইছে আমার আব্বাই আমারে মেডেল দেবে। বললাম আচ্ছা ঠিক আছে, কথা শুনেন। বিলিভ করেন এই ছেলেটা কিন্তু পাস করে গেছে, মানে এইটাও পাস করে গেছে, এইটা পাস করে গেছে, এইটা আপনার হচ্ছে সুন্দর রেজাল্ট করছে, এইটা এরপর আবার একাডেমির মালিক হয়েছে। তো খাইতে পারতো না, আবার কি হয়েছে? একাডেমির মালিক হয়েছে। একাডেমির মালিক হওয়ার পর ও এখন কথা বলা শিখছে যে এইটা করো সেইটা করো। ওর আমলেও ও এইগুলা করতো না যেগুলো আপনাদের নিয়ে করে। আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি পাস ফেল
যাই করেন না কেন প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে আপনি ধারণা নেন, কোনো আউলিয়াগিরি কাজ করবে না এখানে। প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে কী নিতে হবে? ধারণা নিতে হবে, প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়তে হবে। আপনি রিটেন না এমসিকিউ এই প্রশ্ন আমাকে আর কেউ করবেন না। আপনারা সবাই এখানে কিসের ক্যান্ডিডেট বলেন? রিটেনের ক্যান্ডিডেট, ভাইবার ক্যান্ডিডেট এখানে আপনারা। আমরা যারা ব্যবসা করি, কোচিং ব্যবসায়ী, তাদের 3 বছর পর পর পরীক্ষা হইতে একটা টাইম ছিল। এই 3 বছর পর পর পরীক্ষা হওয়ার কারণে আমরা পাট পাট করে নিতাম যে এমসিকিউ এক বাজনা কিছু টাকা আসুক, রিটেন আর এক বাজনা কিছু কি আসুক, টাকা আসুক। আর ভাইবা আমি ওরকম পড়াই না, ভাইবা টাকা নিছি এরকম কেউ বলতে পারবে না যে ভাইবা আমি টাকা নিয়ে পড়াইছি। ভাইবাতেও এক বাজনা দেওয়া যায়, কিছু কি আসুক, টাকা আসুক। যেহেতু 3 বছর পর পর একটা পরীক্ষা হয়, এখন তো 6 মাস পর পর পরীক্ষা হচ্ছে। 1 বছরের মধ্যে আপনার 3টা পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এই জায়গায় আপনাকে একসাথেই পড়তে হবে এমসিকিউ, রিটেন, ভাইবার পড়াটা। এখন কয় স্যার আমারে এমসিকিউ করিয়ে দেন, এমসিকিউ করিয়ে দিলে দেখেন আমি একটা কি জিনিস, আমি যে কত বড় রাজা হয়েছি। হ্যাঁ, আমি আপনাকে দেখাইতেছি খালি এমসিকিউটাই স্যার, আমি 6 বার ধরে এমসিকিউ পরীক্ষা দিয়ে পাস করতে পারি না। ওরে রিটেন বোঝামুখী, ওরে তো রিটেন বোঝানো সম্ভব না। ওরে ঠিক আছে মাথা ঠিক মতো দাঁড় করায়েন, হ্যাঁ মাজা দাঁড় করাইছে, সে এমসিকিউ পাস করে গেছে। আমার সাথে ডেট এক্সপায়ার ধরেন এবার 15 জন পাস করছে আমার ফোলা পাই না, আমার সাথে ঘুরতে ঘুরতে ডেট এক্সপায়ার বলিতে ওরা রিটেনে ফেল। ওরা রিটেনে কি করেছে? ফেল করছে। কেন জানেন? এমসিকিউ পড়া পর্যন্ত একটা বোধ ছিল, ও ছিল নির্বোধ। ওরা যা যা বলছি ও তাই করছে। ও তখন চিন্তা করে না স্যারের কালার টি শার্টটা এরকম ঝাপসা কেন, নিশ্চয়ই ঝামেলা আছে বাসায়, স্যার তো এটা করতেছে, টি শার্টে ঝামেলা কেন। ও এরপরে শিখতেছে আমি তো এখন এমসিকিউ পাস, আমি তো এর আগে এমসিকিউ পাস করি নাই। একটা অহংকার ভিতরে ঢুকে গেছে। 1 মাস পর রিটেন। ওরে বলছি মনে মনে কোথায় যাস, বলে বিলের দ্বারে কাটবো ঘাস। হ্যাঁ, ঘাস কী হবে, বলে বেচবো কাল। হ্যাঁ, আমার কোনো খোঁজ নাই ওর। ও 15 দিন শেষ করে এসে নাদিম স্যারের কাছে আসছে একটা তাবিজ নিতে রিটেনের। ওরে 16তম জুডিশিয়ারি পড়াইলাম, 20তম জুডিশিয়ারি পড়ানোর পরে ও হল থেকে বের হয়ে বলে কিচ্ছু লিখতে পারি নাই ভাই, কিচ্ছু লিখতে পারি নাই, কিচ্ছু আসে নাই। ছাগলটারে পরে 2 সপ্তাহ আগেও ডাইকা বললাম, ওরে ছাগল এইগুলা কিন্তু জুডিশিয়ারি থেকে আসছে, এই প্রশ্নগুলা 16তম জুডিশিয়ারি প্রশ্ন। এই ছাগল এগুলা কিন্তু ছাগল কানটা কিন্তু ঝামেলা আছে, ছাগল বলা যাবে না। এগুলা কিন্তু 20 সালে জুডিশিয়ারির প্রশ্ন। তারপর ও বলে ও আমি হইলে তো বুকটা ফাইটা যেত, যে এত কাছ থেকে কমন পড়ে গেছে। আর আমি এখন বুঝতেছি এইটা আমি জাস্ট ওতেই সীমাবদ্ধ হয়ে গেলাম। আর আমি যাই ওরে প্রভাবিত করতেছি, জানো এখন আর নাদিম স্যার ডেট এক্সপায়ার হয়ে গেছে, তারপর আর দাঁড় নাই, এর সাথে আমি ফরাই। আসো, আমি একটা নামের আগে এখন একটা একাডেমি দিলি, নামের পরে একাডেমি দিলেই হয়। দুঃখ লাগে, এই কারণে লাগে যে লোকটা অ্যাডভোকেট হয়ে একাডেমি করছে, যার দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন, যার কাছ দ্বারা বলতেছেন যে এটা লোক পড়াইতে পারে না, এই করে না, সেই করে না, সে শেষ দিন পর্যন্ত সফল না হওয়া পর্যন্ত একটা আলাদা ব্যাগ রাখছে যে আমার জুতায়ও যদি ময়লা লাগে। বিলিভ মি, আমার কথা বুঝতে পারতেছেন? স্বার্থপর হন, ওদের মতো স্বার্থপর লোকগুলো পাশ করে গেছে আমি দেখছি। আপনি একটু স্বার্থপর হইতে পারতেছেন না কেন? আপনি চিন্তা করেন কিছু পোলাপাইন আছে, স্যার একটু কম রাখা যায় না, রাখা যায়, সমস্যা নাই। আবার চিন্তা করে আমি মনে হয় স্যারের লাভবান বানাই দিলাম। আরে বাবা, আপনার কাছ থেকে আমার লাভবান হওয়ার কিচ্ছু নাই এখানে। আপনি একটা মাত্র প্যাকেজ, আমি যদি 8,000 টাকা পড়াইতে নেই, আপনার দাম কত আমার কাছে? 8,000 টাকা। এই 8,000 টাকার বিনিময়ে কি আমি আপনার জীবন বদলানোর সুযোগ করে দিচ্ছি না? আমি যারা এখানে আসেন জীবন যৌবন পার করে দিচ্ছি না? কিভাবে ভালো করা দরকার, কিভাবে কি করা দরকার, এটা করতেছি না? কিন্তু আপনি চিন্তা করতেছেন স্যাররে আপনি লাভবান করে দিচ্ছেন, জীবনেও সম্ভব না। আপনি কি দিলেন এটা আমাদের দরকার নাই, আপনি কি নিতে পারেন কিনা আমার কাছ থেকে কিছু। আর 3 ধরনের পাপী কখনো পাস করবে না। আজকে কিন্তু পাস করার উপায় বলতেছি। 3 ধরনের পাপী কখনো পাস করবে না, আমি এই লাইনে পাস করতে দেখি নাই। আজকে ব্যর্থদের গল্পই বলবো। হ্যাঁ, প্রথম যে পাপী আছে আমাদের মধ্যে কয়েকজন ঢুকে গেছে এরকম। প্রথম পাপী হইল আমি সব পারি, আমি
সব পারি, ভয়ঙ্কর পাপে। বলে ধরেন, ধরার পর ধরেন বললাম যে নবাব সিরাজউদ্দৌলার বাপের নাম কি, কয় আর একটা ধরেন। কিছু লোক আছে পাইলেই কয় ধরেন, বারবার ভুল করতেছে তারপরও কয় ধরেন, আমার সব শেষ। আবার একজন রে পাইছি, আমার নিয়ে টেনশন করার দরকার নেই, আমার শেষ। দেখা গেছে ওরে 5টা প্রশ্ন করলে 5টায় ভুল উত্তর দেওয়ার পর কয় আর একটা ধরেন। তার মানে এরা আমার সব শেষ, আমি এখনো শিখছি। আমি কালকে পুলিশ পদোন্নতি ক্লাসের মধ্যে বলতেছিলাম, কারণ ইন্সপেক্টরশিপ করে ওরা, যারা এসআই তারা ওসি হতে চায়, তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আসলে। যদি একটু মেশেন আর কি তাদের সাথে, বুঝতে পারবেন তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তা আমি ওনাদেরকে বারবার বলতেছি, আমি একজন শিক্ষার্থী, আমাকে একটু হেল্প করবেন আপনারা। মানে আমি এখনো বল পাচ্ছি না আইনে, 2-4 জায়গায় 2-4 জনের সাথে কথা বলার জন্য কি পাই না, শক্তি পাই না। আর আমার কাছে আইসেই কয় আমার শেষ। কয় 2টা সাবজেক্টের জন্য 2000 টাকা দেওয়া যায় না? আমি বললাম বাকিগুলা কি হবে আপা? বলে ওগুলো আমার শেষ। হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেছি। বলে 2টা সাবজেক্টের জন্য 2000 টাকা দেওয়া যায় না? বলে শেষ, বাকিগুলা শেষ। ভালোটা যদি বুঝতে দেন, একজনকে বুঝতে দিয়ে এই লাইনটা গুরুবাদী বিদ্যার। একজনের উপর অন্তত ভরসা করেন, নিজের উপর ভরসা করা বাদ দিতে হয় যখন সামনে অধিনায়ক থাকে। এই ফিল্ডটা কিন্তু আপনাদের কইরা নিতে হবে। সামনে যদি কাউরে অধিনায়ক মাইনা নেন, অবশ্যই তাকে ফলো করেন। দলগত কাজে আপনি একা উইন হওয়ার কোনো সুযোগ এইখানে নাই। আপনি একা এখানে কি হইতে পারবেন না, উইন হইতে পারবেন না। আপনার রাস্তা আমার রাস্তা এক। আমাকে কালকে একজনে ফোন দিয়ে বলতেছে, নাদিম স্যার আপনি পাশের কথা বলেন না বলে আপনার ভর্তি নাই। তা আমার ভর্তি নাই, যাদেরকে মোটামুটি আমার যাদের সামনে কথা বলি, এই কথাটা আমি মানি না যে আমার ভর্তি নাই। আমার ভালো টাকা পয়সা কামাচ্ছি না? আপনাদের কি মনে হয় ভালো টাকা পয়সা কামাচ্ছি না? তাহলে আমার যাদের ভর্তি নাই, যারা আমার এই হিসাবটা করে, যারা এই হিসাব করে, তাদেরকে বলতেছি যে ভর্তি থাক আর না থাক 10 জন অ্যাডভোকেট বানাবো। কয়জন? 15 জন স্টুডেন্টের মধ্যে যদি 10 জনও অ্যাডভোকেট বানাইতে পারেন, সেইটা হচ্ছে সফলতা। আমি লাস্ট কোরামিন ব্যাস বলে একটা ব্যাস নেই, যেটা কিছু বদনাম তৈরি হয়। যেমন যেটা একদম ওই বলতে চাইছিলাম যে একদম কি মাজা ব্যথা, পরে দেখা যায় যে ওই যে আছে না, মরার সময় মুখে মুখ লাগায় 2টা ফু দেয় শ্বাস প্রশ্বাস একটু করার জন্য, পরে তো বমি করতে করতে মরে, ওইটা সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আপনার ওইরকম কিছু শ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য কিছু কিছু স্টুডেন্ট আমি রাখি, যে ওরে দিয়ে কোনো কাজ নাই, ওরে দেখি পাস করাইতে পারি কিনা, একটা যেটা অসম্ভব সেই সম্ভবের কাজটা করি। ধরেন 10টা ডেট এক্সপায়ার থেকে আমি যদি 2টাও অ্যাডভোকেট বানাই, এইটা আমার কৃতিত্ব না? কিন্তু ওই 8টা হে খালি চিন্তা করবে যে আমার মনে হয় আমরা তো 8 জন ফেল, আমি অন্য জায়গায় পড়লে মনে হয় পাস করে যাইতাম। কিন্তু ও যে পাস করার কাছাকাছি ওকে নিয়ে গেছি, ও আর একটা চান্স আমাকে দিলে যে ও পাস করতো, এই চান্সটা দেওয়ার লোক পাইতেছি না এই লাইনে। বাবা, আমি বারবার বলছি যে আইনের স্টুডেন্ট হিসাবে অন্তত কিছুদিন আপনি নিজেকে লার্নেড বাবা ভুলে যান, কিছুদিন আপনি নিজেকে জ্ঞানী বাবা ভুলে যান, 2টা মাস। কিছুদিন আপনি নিজেকে অনেক অভিজ্ঞ বাবা ভুলে যান, কিছুদিন চালাকিটা ভুলে যান, কিছুদিন বোকামিটাও ভুলে যান। মানে আপনাকে কিছুদিন রাগ ভুলে যান, কিছুদিন আবেগ ভুলে যান, কিছুদিন প্রেম ভুলে যান, কিছুদিন ভালোবাসা ভুলে যান। কিছুটা সময় আপনি আলাদা করে নিজেকে দেওয়ার জন্য বের করে ফেলেন। বউ বাচ্চা ভুলে গেলে বাবা নিজেকে ভুলে যাইতে হবে, কারণ কেনুর উপরে ওষুধ নাই। হ্যাঁ, বলে ওগো এই একেবারে মরে যাওয়া ভালো না ধীরে ধীরে? বলছে মাঝরাতে আমাকে ডেকে এইসব প্রশ্ন কেন করতেছ? বলে না, একেবারে মরে যাওয়া ভালো না ধীরে ধীরে মরে যাওয়া ভালো? বলে মরলে তো একেবারেই মরে যাওয়া ভালো, ধীরে ধীরে মরলে তো সমস্যা। বলে তাহলে তোমার দ্বিতীয় পাওটাও আমার বুকের উপরে দাও। ঠিক আছে চুহেল, বেঁচে গেছেন বাবা। দাঁড়া,
দাদা আমরা ধুকে ধুকে রাজি না, এগুলা বাদ। তাহলে কি করবেন? এই বারবার বলতেছি, আইনের স্টুডেন্ট হিসাবে জ্ঞানী হওয়া যাবে না। এখন 2টা বই ঈদের আগে বলছিলাম যে 2টা বই রাখেন। একটা বলছিলাম লিগাম, ঠিক না? যে লিগামটা সরকারি প্রশ্ন, এই সরকারি প্রশ্ন আপনি লিগাম যদি ভালো না লাগে আপনার সরকারি প্রশ্ন যে কোনো বইয়ে হইলেই হবে। আমি বুঝাইতে পারছি? লিগামটা শেষ করবেন। এটা হচ্ছে ওই খাওয়ার মধ্যে একটু চা খায় না মানুষ, 3 বেলা ভাত খাওয়ার মধ্যে একটু ফল টল কাইটা খায় না, নাস্তা টাস্তা খায় না, এই লিগামটা হচ্ছে নাস্তা। ভাল লাগতেছে না? নাস্তা করলাম মজা করে, ওরে নিয়ে ধরেন আপনি নদীর পাড়ে চলে যাবেন, লিগাম নিয়ে আপনি চলে যাবেন, আপনি রাস্তায় লিগাম নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবেন। হ্যাঁ, রাস্তার মাঝখানে বসেন, কিন্তু সাবধান, উৎসর্গ করেন না। তাহলে লিগামটাকে কি করবেন? সরকারি প্রশ্ন কিন্তু প্রশ্নের মতো পড়বেন, অর্থাৎ যেখান থেকে ধরা যায়। যেমন আমি ওকে প্রশ্ন করতেছিলাম প্রথম প্রশ্নটা কি, এইটা আপনি বলতে পারতেছেন না, এটা অন্যায়। অর্থাৎ সরকারি প্রশ্নগুলো আপনার মাথায় নাই, এটাই একটা অন্যায়। সরকারি প্রশ্ন থেকে রিপিট কোশ্চেন হবেই, সরকারি প্রশ্ন থেকে রিপিট কোশ্চেন হবেই। আমার কাছে রিপিট আসছে এরকম লোক আছে, ধরেন 100 লোক আমার কাছে রিপিট পড়তে আসবে এত কিছুর পরেও, দ্বিতীয়বার আসবে। কারা জানেন? পরীক্ষার হলে যাইয়া সে পাইছে নাদিম স্যার সকালে ধরেন পড়াইছে, কিন্তু এইটার মনে পড়তে আসে না। হ্যাঁ, পরীক্ষার আগের দিন নাদিম স্যার ধরেন এই কথাটা কইছে, এখন আর মনে পড়ে না। হারে নাদিম স্যারের কথা যদি ওই সময় শুনতাম তাইলে না জানি কি হইতো। এই পাবলিকগুলা দেখা যায় রিপিট আসে। হ্যাঁ, নাদিম স্যারের কথা শুনলেন মনে হয় জানি কি হইতো এই লোকটা। এখনও বলতেছি যে প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে 23-এ, এই কথাটা অন্য কেউ বলে কিনা একটু দেখেন, মিলাইছে কিনা কোনো দিন বৈশা যে প্রশ্ন রিপিট হইতেছে। তো আপনাকে করতে হবে কি, এইখানে নিখুঁত হইতে হবে, 700 প্রশ্ন আছে বার কাউন্সিলে, 250 প্রশ্ন আছে প্রিভিয়াস জুডিশিয়ারি, তাহলে কত হয়? 1000ই ধরলাম। এই 1000 প্রশ্ন এক লাইনে শেষ করতে হবে। এটা রিটেন ক্যান্ডিডেটও করবেন, যিনি আপনার হচ্ছে এমসিকিউ দেবেন তিনিও করবেন। এই কারণে করবেন যে এমসিকিউ থেকে 16তম জুডিশিয়ারির এমসিকিউ থেকে কিন্তু রিটেনে কি আসছে? প্রশ্ন আসছে। আবার রিটেন প্রশ্ন থেকেও এমসিকিউ আসছে। ডেঞ্জারাস কথা, মিলায় দেখেন, এই সব একটু মিলায় দেখবেন, কনফিডেন্স পাবেন, তাইলে কথার মধ্যে আত্মবিশ্বাস পাবেন যে এই লোকটা কি বলে। এগুলা মিলায় দেখেন, মিলায় দেখলে আত্মবিশ্বাস পাবেন। এখন আমাকে পাস করতে গেলে কতটুকু কম পড়তে হবে সেইটা জানা জরুরি। আপনার ওই কিছু কিছু ধারা আছে, যে ধারাগুলা আপনার জানতেই হবে। এখনও আমি দুঃখিত, আমি লজ্জিত হই, সাক্ষ্য কত প্রকার দিতে যায় আপনার হাত কাঁপে, বিচার্য বিষয় কত প্রকার দিতে যায় আপনার হাত কাঁপে, আমল কত প্রকার দিতে যায় আপনার হাত কাঁপে, জামিন কত প্রকার আপনি এখনও সহিশুদ্ধভাবে করতে পারতেছেন না। এইগুলা কিন্তু খুব ডেঞ্জারাস কথা। সিলি সিলি জায়গাতে গতকালকে হাসতে হাসতে মরে যাচ্ছি, প্রশ্ন করছি সাক্ষ্য আছে কত ধারায়। প্রশ্নটা এরকম ছিল, সাক্ষ্য আছে কত ধারায়। এখন কেউ কেউ 2 লেখা যাইতেছে, কেউ 2 আমার কাছে স্ক্রিনশট রাখছি, প্রথম 8 জন 2 লিখছে, প্রথম 8 জন হ্যাঁ 2 লিখছে। এখন ওরা কি করছে জানেন? ওরা শেষ করি ওরা প্রশ্নটা তো করছি কত ধারায় আছে, আর ওরা সাইকোলজিক্যালি প্রকার 3-4 বার পরীক্ষায় আসছে, সাইকোলজিক্যালি প্রশ্নটা ওই মনে মনে ধারায় কত প্রকারে কনভার্ট করে নিছে। এবং এইটা পরীক্ষার হলে হবে 70% লোকের, ওদের দোষ না। এইটা হবে কত পার্সেন্টের? সে এটা হবেই, কারণ এটা 12 সালে হইতো, এইটা 15 সালে হইতো, 17 সালে হইতো। আপনাদের যে খুব একটা উন্নতি হয়েছে, আগে ভাবতাম উন্নতি হয়েছে, এরকম না। এখন ডাল ভাত, অপারেশন ডাল ভাত, আপনারা মানে যা তাই, যা তা। তাহলে আপনাকে করতে হবে কি, যে প্রশ্নগুলো সলভ করতে হবে। এরপরে আপনাকে সিন এবং আনসিন আলাদা করতে হবে।
সিন এবং আনসিন। আপনি সিন যেগুলো থাকবে সিন কোশ্চেন কিন্তু আপনি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের মনীষী সৃষ্টি দেশবর্ণ সমস্যাতন লোক জয়ীরাজ্য 1000 বছর ধরে এখনো বাম সুন্দর সৃষ্টি লেখক শব্দ শিল্পে বলতে পারতেছি না। তার মানে সিন কোশ্চেন আমার মতো বলতে হবে যে চুক্তি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ জটিল বিবরণ সমষ্টি ও ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে সে চুক্তি বাস্তবায়নযোগ্য, এই যে আমার মতো করে বলতে হবে। অর্থাৎ ছোটের আগায় থাকবে কিছু কিছু সিন জায়গা, ছোটের আগায় থাকবে। আপনি এই সিনটুকু যতক্ষণে ছোটের আগায় নিতে না পারতেছেন, এত আইনের স্টুডেন্ট হিসাবে এতগুলা বই আপনি রেখে কোনো লাভ নাই, মিলায় কোনো লাভ নাই। আপনি একটা সপ্তাহ লিগাম নিয়ে বসেন, একটা সপ্তাহ আমার লেখা নিয়ে বসেন, শুধু না আমার পিডিএফ নিয়ে বসেন, বাকি কোনো বইয়ের সাথে কিছু মিলায়েন না, এক সপ্তাহে চেঞ্জ দেখেন। অর্থাৎ এখন থেকে কিন্তু কি পড়তে হবে আর কি বাদ দেবো এইটা হচ্ছে ফ্যাক্ট। এখন মাথা খাওয়ার লোক তৈরি হবে, অর্থাৎ আপনারে ফোন দিবে রাতের বেলা, বলবে একা, রাতে ফোন দিয়ে বলবে একা, তো না বাসায় লোক আছে, ও আচ্ছা ঘুমান নাই, লিখতেছে আর কি, লিখতেছে ঘুমান নাই। আমি বলতেছি না ঘুমাই নেই। এত রাত পর্যন্ত জেগে আছেন? হ্যাঁ ঘুম আসছে না। কি করেন এত রাতে? দুইটা কবিতা লিখি। হ্যাঁ শোনেন, শোনেন না। আপনি কোথায় পড়ছেন? আমি পড়তেছি তো পড়ি আবুল স্যারের কাছে। আবুল স্যার আশ্চর্য, ওই স্যারের তো এই নাই, ওই স্যার তো সেই, ওই স্যার তো গেছে। কালকে আমাদের একটা ফ্রি ক্লাস আছে, আসবেন? শোনেন শোনেন, কালকে আমাদের একটা, আমার এখানে ম্যাক্সিমাম লোকে নক করে, গেল ফ্রি ক্লাসে যাওয়ার পর সে যায় প্রশ্ন করছে যে তামাদি আইনের 2 ধারায় কি আছে, 2 ধারায় কি আছে, 3 ধারায় কি আছে, তামাদি আইনের 30 ধারায় কি আছে, 32 ধারায় কি আছে। এখন এখন আপনি তো পারতেছেন না, প্লিজ আপনি তো পারতেছেন না, এইটাই পারেন না, এইটাই পারেন না, আপনি এইটাই পারেন না, কিভাবে পাস করবেন? আসলে আমার কাছে আসা ছাড়া তো পাস হয় না। গতবারও আমি ধরেন 40 জন পাস করাইছি, কিন্তু দেখা গেছে সেই গতবার অ্যাডভোকেট হয়েছে। হ্যাঁ বলে গতবারও আমি 40 জন পাস করাইছি, তার আগের বারও করাইছি, তার আগের বারও। আমি কিন্তু কিছু ভিডিও ক্লিপ রেখে দিয়েছি রিভিউ দেওয়ার জন্য। অর্থাৎ কারা কারা এগুলা বলে এবং কারা কারা কার ছাত্র, এটা পাবলিকের জানা উচিত। আমার এই লাইনে আমি অনেক রত্ন উপহার দিয়েছি, অনেক টিচার উপহার দিয়েছে এই লাইনে। হক আমার খুব কাছের স্টুডেন্ট, আমার ডিরেক্ট স্টুডেন্ট। এখানে আপনার হচ্ছে পাপ্পু ঘোষ খুব ভালো পড়াচ্ছে আমার স্টুডেন্ট। এখানে আপনার শরীফ আমার কাছের স্টুডেন্ট। এখানে ফরিদ ভাই মিরপুরে পড়ায়, আমার খুব কাছের স্টুডেন্ট। এই লাইনে ধরেন এরকম 30 জন আছে, সরোয়ার আছে এই লাইনে পড়ায়, আমার খুব ভালো স্টুডেন্ট। এই লাইনে যারা পড়াচ্ছে তারাও আমার মনে হয় আমাকে দেখলে যে ধরনের কমেন্টস করে না, কেউ কেউ এইখানে আপনারা সেটা করেন। আত্মবিশ্বাস বাবা কেউ কাউকে দিতে পারে না। আপনার দরকার কিন্তু ভালো পড়া, আপনার দরকার পাস করা। পাস করতে হলে সবার বুদ্ধি নিয়ে পাস করতে পারবেন না। পাস করতে হলে সবার বুদ্ধি ধার করা যায় না ভাইয়া, এই কথাটা একটা সত্যি কথা। বুদ্ধি ধার করারও টাইম লাগে, বুদ্ধি ধার করার জন্য টাইম লাগে, বুদ্ধি ধার করার জন্য সময় লাগে। কিছু কিছু বুদ্ধি নেওয়ারও সময় থাকে না, কিভাবে ধার করবেন? সব কথায় কাউন্টার দেওয়া যায় না। কালকে ধরেন এটা লিখছি, একজনে কাউন্টার দিছে, পরে ম্যাডাম বলতেছে যে দেখছেন এই কথাটা কাউন্টার দেয়, ও বোঝে। তা আমি বললাম ও সত্যিই বোঝে না, জীবন যুদ্ধে এই অভিজ্ঞতা ওকে আল্লাহ দেয় না এইটুকু বোঝার জন্য। অর্থাৎ এখানে এইটুকু বোঝার জন্য আইনের কোনো কোনো জায়গা আছে, জীবনের কোনো কোনো জায়গা আছে বোঝার জন্য, হইলেও ওইটুকু দক্ষতা আপনার থাকা উচিত, থাকতে হবে, নাইলে বুঝবেন না। আপনাদের বারবার বলতেছি পড়াটাকে ছোট করেন, এখন আর পড়া বাড়ায়েন না, ওই স্যারদের থেকে দূরে থাকেন। গতবার মাথা নষ্ট করে দিয়েছে কিছু কিছু স্যাররা এসা, আমাদের কিছু কিছু স্টুডেন্টের মাথা খেয়ে ফেলছে। আদৌ ওইখান থেকে একটা প্রশ্ন আসে না, ফোলাপান বাইরে কিন্তু বুঝছে নাদিম স্যার জয় হোক, কিন্তু হাতে কিছু করার ছিল না, প্রভাবিত হয়ে গেছে। এবং এই প্রভাবিত করে পড়ানোর ইচ্ছা আকাঙ্ক্ষা আমার নাই। আবারও বলতেছি 50% কোশ্চেন,
রিপিট হবে, এবং 50% কোশ্চেন রিপিট হবে। এর জন্য আউলিয়া হওয়ার দরকার নেই, এটা বোঝার জন্য। প্রশ্ন থাকবে 200 প্রশ্ন থেকে উত্তর দিবেন 100, অথবা থাকে তো প্রশ্নের মধ্যে, প্রশ্ন থাকবে কত? 200 প্রশ্ন থেকে উত্তর দিবেন কত? 100। ওই 100-র মধ্যে 50 যদি আমরা কেউ কমন না দিতে পারি, তাহলে কারো কাছে পড়েন না, বাসায় পড়েন। অর্থাৎ 150 থেকে আমার টার্গেট কত? 50 কমন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ আমার 200 প্রশ্নের মধ্যে অথবার মধ্যে 100 ধরলাম একদম আনসিন, ওই 100-র মধ্যে থেকে আমাকে উত্তর দিতে হবে। ওই 100 থেকে কি 50 আমি সিন বানায় নিয়ে যেতে পারবো না এখন থেকে চাইলে? ওই 50-এ যারা যারা ভুল করবেন তারা শেষ হয়ে যাবেন। আমরা ওই 50 মার্কস পড়ানোর জন্য আমি কিন্তু এই এত চেষ্টা করতেছি। এখন প্রতিদিনে একটা প্রশ্ন, আজকে ভর্তি হলে কালকে ফ্রি, আপনার হচ্ছে ফেল করলে টাকা রিফান্ড, এই ধরনের কথাবার্তা বলে আমি কিন্তু ভর্তি নিতে পারি না। তবে পাস করাবো। যদি পাস করতে চান, শেষ দিন পর্যন্ত আমার সাথে সাথে যারা ছিল তারা কেউ আমার মনে হয় না যে ফেল করছে, শেষ দিন পর্যন্ত আমার সাথে। এরপর হয়েছে পাকছে, ধরেন আমার সাথে ডাইন হাত যেটা ছিল সেটা বা হাত হয়ে গেছে, বা হাত যেটা ছিল সেটা কি হয়ে গেছে? ডাইন হাত। দেখা গেছে যে কথা শোনে না। আগে একটা অভ্যাস করে ফেলছি, যেখানেই আমার সাথে ঘুরছে অ্যাস বের করে পড়া শুরু করে দিছে। ধরেন চোখ রাঙাইলে দিছে দৌড়, ভয় পাইছে। এখন চিন্তা করে আমি রিটেন পাস, আমার সামনে আসেন, আমার সাথে আপনার থেকে কিন্তু 2 ফুট লম্বা স্যার, আমি বলে আপনার থেকে আমি 2 ফুট বেশি আছি। কয়া স্যার আব্বাই আর বলে পারে না আমার সাথে, আমি শক্তিশালী হয়েছি, আব্বাই আর পারে না। কেমন মুখ দিছি? আপনারা এমসিকিউ ক্যান্ডিডেট না রিটেন? ভাইবা, তার মানে অ্যাডভোকেসি টার্গেট প্রত্যেকের। যদি অ্যাডভোকেসি টার্গেট থাকে, আমি এটুকু বলতে পারি ভাইয়া, আপনি যদি আধা ঘন্টায় রওনা দেন, আপনার টার্গেট থাকে 1 ঘন্টার মধ্যে পৌঁছানোর, 5 মিনিট দেরি হবে। আপনি ওই আধা ঘন্টা দেরি করে যদি যান, 35 মিনিট দেরি না? তার মানে আপনি লক্ষ্যটাকে বড় করেন, আমি বারবার বলতেছি কিছু কিছু টপিকস বড় করে পড়ব এবং কিছু কিছু টপিকস ফেলে দেব। যেমন আমি ফৌজদারি কার্যবিধির কিছু কিছু ধারা পড়াই নাই, সর্বোচ্চ 200 ধারা পড়াইছি মনে হয়, সর্বোচ্চ। তো সর্বোচ্চ 200 ধারা যদি আমি পড়াই, সেক্ষেত্রে 300 পড়াই নাই। এই 300 ধারা নিয়ে আপনার কাছে বাহাদুরি দেখানোর লোকের অভাব নাই, ওদেরকে অ্যাভয়েড করেন। ওই নাদিম স্যার সব পড়ায় না, নাদিম স্যার অল্প পড়ায়, আবার নাদিম স্যার বৃহৎ পড়ায় না, নাদিম স্যার এই, নাদিম স্যার সেই। নাদিম স্যারের যেদিন পড়ানো শেষ হয়ে যাবে আর পড়াবে না, নাদিম স্যার পরীক্ষার আগে ছেড়ে দিবে। অর্থাৎ হ্যাঁ, এবং ওইটা আপনার ছেড়ে দিবে পরীক্ষার আগে। আমি যখন ছেড়ে দিব তখন বুঝতে হবে যে আর পড়ানোর কিছু নাই, রিভিশনে চলে যাইতে হবে। আপনি ওই যে আইসা বলবেন যে এইটা দেন সেইটা দেন, অমুক স্যার তো আসমানি কিতাব নাজিল করলো, আপনি কি করলেন? হ্যাঁ, পরীক্ষার আগে দেখবেন যে এইখান থেকে নিশ্চিত আসবে, এই আসবে সেই আসবে, এরকম না। টপিকস থেকে নিশ্চিত প্রশ্ন আসবে, টপিকস দিতে পারবো। আর 17তম জুডিশিয়ারি থেকে প্রশ্ন হুবহু আসবে। তাহলে আমরা রিটেন পড়বো শুধু 17তম। 16তম আমি তো গতবার পড়ায় রাখছি অনেককে, তারপরে 16তম আমি টাচ দিয়ে দিব না আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমি 15, 16, 20, 21, 22-এ কি পরীক্ষা হয়েছে? কোনো রিটেন হয়েছে? তাহলে 20, 21, 22, 23 এই 4 সালের প্রশ্ন আপনাদের রিটেন, এর বাইরে কিছু পড়া লাগবে না রিটেন আর। অর্থাৎ রিটেনের জন্য যদি আলাদা প্রস্তুতি নিতে চান কেউ, সেক্ষেত্রে 15, 16, 17 জুডিশিয়ারি, হ্যাঁ, এবং 20, 21, 22, 23 বার কাউন্সিল, এর বাইরে আমি রিটেন আর পড়াবো না। আমি এখন থেকেই যারা সাজেশন চেয়েছেন, আমি তাদেরকে সাজেশন এইটাই বলে দিচ্ছি যে আমি এটাই পড়াবো। যদি আপনারা মনে করেন যে এইটুকু পড়ার জন্য আমার কাছে আসবেন, সেক্ষেত্রে রিটেনে আমরা সপ্তাহে 7 দিন ক্লাস করাচ্ছি। আমরা অনলাইনে সপ্তাহে 7 দিন ক্লাস করার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে।
আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এই প্রশ্নগুলো আমরা এমসিকিউর সাথে সাথেই সলভ করে যাব। তাহলে এমসিকিউর সাথে কেন সলভ করব? আমি তো গতবার 55 কমন পড়ছে, তাহলে আনসিন ছিল 65, 45 আনসিন ছিল। এই 45-এ 30 ছিল মুসাবিদা, 30 ছিল কি বলেন মুসাবিদা। তাহলে মুসাবিদার বাইরেও তো আনসিন ছিল। তাহলে মুসাবিদার বাইরে যদি আনসিন কোশ্চেন আপনার থাকে, সেক্ষেত্রে আপনাকে এবার তো মুসাবিদা কি আসবে না আসবে জানি না, একটা ফরম্যাট শিখাই দিব না, যে আসলেও দেবেন না আসলেও দিবেন, দিতে পারবেন। আমি এটা দেখাবো না কীভাবে দেয়, আসলেও দেব না আসলেও দেবো। ওইখানে একটা পুরনো বই আছে না, উইথ এ অ্যাডভোকেট গাইড, ওইটা 87 সালের গাইড, 87 সালের রিটেন। তা বর্তমানে প্রশ্নগুলো আধুনিক, কিন্তু এই আধুনিক প্রশ্নগুলো সমস্যাভিত্তিক হয়ে গেছে। সমস্যাভিত্তিক প্রশ্নগুলো আপনি আইনি সমাধান দিচ্ছেন, তাই না? আধুনিক বইয়ে ওই বইটাতেই সেই সমস্যাটাই উল্লেখ করা আছে, কিন্তু শেষে এসে লেখা মুসাবিদা করুন। আর বর্তমান আধুনিক প্রশ্নে ওই মুসাবিদা করুনটাকে হচ্ছে লেখা আছে আইনি সমাধান করুন বা সংশ্লিষ্ট সমস্যা সমাধান করুন। তাইলে আগে মুসাবিদা করুনের সাথে যদি সেম প্রশ্নে মুসাবিদা দেওয়া যাইতো, তাহলে ওই সেম প্রশ্নে এখন দেওয়া যাবে না কেন? আমার কথা বুঝতে পারতেছেন না? ধরেন বলতেছে রহিম কহিমকে বেদখল করে দিছে, আমি বলতে পারি যেহেতু বেদখল করছে এই 6 মাসের মধ্যে আমার কাছে আইছে, আমার কাছে আওয়ার পর তাকে যেহেতু বেআইনিভাবে অসম্মতিতে বেদখল করছে, আমি মূল্যানুপাতিকের অর্ধেক কোর্ট ফি দিয়া তার নামে একটা মামলা রুজু করিলাম, নিম্নে মুসাবিদা করা হলো, দিতে পারি না? পারি কি না? এইগুলা আগের ফরম্যাটে ছিল, অর্থাৎ 87 সালের পর থেকে যে রিটেনটা শুরু হয়েছে সেইখানে ছিল। কিন্তু এরপরে আপনার 12-র পর প্রশ্নগুলোর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, প্রশ্ন হয়েছে শর্ট প্রশ্ন, দেখা গেছে আগের গদবাধা প্রশ্ন। এবারও আমরা পড়াইছি অব্যাহতি, হ্যাঁ তাই তো ভুল বলতেছি, অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী, এটা 1987 সাল থেকে 1 বছর গ্যাপ দিয়া 2023 সাল পর্যন্ত পর আসতেছে। অব্যাহতি না, কি বললাম বলেন? অভিন্ন অভিপ্রায়, অভিন্ন উদ্দেশ্যের মধ্যে। তাহলে এইটা আগে আইতো 12 মার্কস দিয়া, এখন আসে 5, এখন আসে 3, কিন্তু প্রশ্নের প্যাটার্ন তো চেঞ্জ হয় নাই, আমি তো দেখি না। আগে পড়াইতাম হত্যা নরহত্যা, জুয়েল বসেন, হত্যা নরহত্যা বলতে কি বোঝেন? আগে পড়াইতাম প্রতিবারের হট টপিকস, অর্থাৎ 1987 সাল থেকে বইটা বের করে দেখবেন, 1987 সাল থেকে 2023 সাল পর্যন্ত হত্যা নরহত্যা থেকে প্রশ্ন হয়েছে। তাহলে আপনি ভাবেন কেন আপনাদের বেলায় হবে না? আপনাদের বেলায় হবে না ভাবেন কেন? এরপরে আসেন তামাদিনের 5 ধারা থেকে প্রশ্ন হয় নাই, এরকম একটা সাল খুঁজে বের করে দিয়ে আমারে। তামাদিনের 5 ধারা থেকে প্রশ্ন হয় নাই, এরকম একটা সাল আমাকে খুঁজে বের করে দিয়েন। তাহলে 5 থেকে যেবার প্রশ্ন হয়েছে ওইবার 6 থেকে হয় নাই, আর এখন গণহারে 5, এখন যেবারই যা হচ্ছে গণহারে কি বলেন? তাহলে আপনি করবেন কি? 5কে ওই বিলম্ব মার্জনা বিলম্ব মকুফ ফইরা 5টি কারণে প্রযোজ্য ফইরা আপনি চলে যাই আরো 5টা দ্বারা মাথায় নেবেন না ওইটার আরো নিচে নামবেন? ওইটার বিস্তারিত জানতে হবে, ওইটার যদি কোনো ব্যতিক্রম থাকে সে ব্যতিক্রম জানতে হবে, ওইটার যদি কোনো আবার দেখা যায় যে ওইটার ব্যতিক্রমেরও ব্যতিক্রম যদি কিছু থাকে সেটাও জানতে হবে, তাই না? কিন্তু আমরা এই 5 ধারাতে বারবার যে শুয়ে পড়তেছি, বারবার বলতেছি বিচারক ছুটিতে আদালত বন্ধ, এর মধ্যে একটা কিন্তু আছে, কিন্তু এই বিচারক ছুটিতে আদালত খোলা রেখে আমরা সলভ করে যাচ্ছি। টাফ পাস করা টাফ হয়ে যাবে। তার মানে তামাদি আইনের 3টা ধারা পড়লে রিটেন শেষ। 3 নাদিম রিল্যাক্স, 5, 6, 12, 5, 6 সুনির্দিষ্ট প্রতিকার আইনে আসেন। এবার দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2টা স্লট থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে। এক হচ্ছে 5, 12 একটা স্লট,
5, 12, 21 এক স্লট থেকে প্রশ্ন হচ্ছে প্রতিবারই দেখবেন 5, 12, 21 আর 5, 12, 21 থেকে যদি কোনো কারণে প্রশ্ন না হয় সেক্ষেত্রে দেখেন এখন এই যে 22 খুব গুরুত্বপূর্ণ 22 থেকে প্রতি বছর প্রশ্ন হয় হ্যাঁ 22 তাহলে 5, 12, 21, 22 একটা স্লট এই স্লট থেকে প্রশ্ন যদি কোনো কারণে মিসিং হয় 8, 9, 39, 42 এই স্লট থেকে প্রশ্ন হবে 8, 9, 39, 42 এই স্লট থেকে প্রশ্ন হবে এখন দুঃখজনক বিষয় আপনি যদি একটু উল্টান দেখবেন 13 থেকে 17তে জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে কয়েকবার একটু যদি পৃষ্ঠা উল্টান 13 থেকে 17তে জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে আবার যদি 20 সাল থেকে 23 সাল পর্যন্ত একটু প্রশ্ন রিসার্চ করেন সেক্ষেত্রে দেখবেন যে একদম 31 থেকে 39-এর মধ্যে প্রশ্ন আছে 31 থেকে 39-এর মধ্যে তাইলে এইখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমি ধরে নেই যে কোনো একটা সাইট পড়ে নিলে রিটেন শেষ অথবা প্রশ্ন যেহেতু থাকবে যে কোনো একটা সাইট পড়ে নিলে কি হয়ে যাবে রিটেন শেষ হয়ে যাবে তাহলে এইখানে আমরা যখন পড়ছিলাম আমার মনে হয় যে আমি রিটেনের মতো করে পড়িয়ে গেছি এখানে আচ্ছা তাইলে আমি কিন্তু পাস করার উপায় বলতেছি কি কি ছেড়ে দিবেন ছেড়ে দেওয়া শিখতে হবে আমি যে সকল ধারা নিয়ে আমার ভাই বেরাদার বন্ধু বান্ধব আমার পাড়া প্রতিবেশী আমার স্টুডেন্ট আমার বন্ধু একাডেমির মালিকরা দহরম মহরম করছে যে ধারাটা আমি এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ বলি নাই সেই ধারা থেকে প্রশ্ন হয়েছে এটা দেখায়েন আমাকে কারণ আমি তো যা করি রেকর্ড থাকে আপনি এটা আমাকে দেখায়েন এইখানে আপনাকে পাস করতে গেলে টপিক্সের উপরে গুরুত্ব দিয়ে শুধু টপিক্সের উপরে গুরুত্ব দিব আর প্রিভিয়াস কোশ্চেনের উপরে গুরুত্ব দিব টপিক্সের উপরে গুরুত্ব দিব প্রিভিয়াস কোশ্চেনের উপরে গুরুত্ব দিব অর্থাৎ ওই টপিক্সে প্রিভিয়াস কোশ্চেন কতগুলো আছে ওইগুলো পড়ে ফেলবো বুঝতে পারি নাই ওই টপিক্সের উপরে প্রিভিয়াস আমরা কিন্তু আলাদা আলাদা করে 16-15 এইভাবে পড়বো না আমরা ধরবো তদন্ত এখন দেখবো তো তদন্তের মধ্যে আমাদের কতগুলো প্রশ্ন এই প্রিভিয়াস সালে ছিল ওইগুলো আমরা পড়ে ফেলবো হ্যাঁ চার্জশিট এরপর আমরা চার্জ ধরবো চার্জের মধ্যে প্রিভিয়াস কোশ্চেন কতগুলো ছিল এইগুলো আমরা পড়ে ফেলবো আমি বুঝাইতে পারছি কথাটা আচ্ছা দেখেন এরপরে দেওয়ানি কার্যবিধি অনেককে বুঝাইছি গতবার বোঝে নাই অনেক বুঝাইছি বোঝে নাই 3টা সাবজেক্টের মার্কস হলো 60 বলেন 60 দণ্ডবিধি দেওয়ানি এখনো তো 1 ঘন্টা টাইম আছে অফিসিয়ালি টাইম আমার এরকম ঘড়ির দিকে তাকাচ্ছেন কেন ঘড়িটা ভাঙেন 38টা 11 বাজে না ঠিক আছে তাহলে দেওয়ানিতে 20 ফৌজদারিতে 20 আর দণ্ডবিধিতে 20 ঠিক আছে মানে খুব ভালো তাহলে 60 এই 60 থেকে 20 মার্কস প্রতিবার রিপিট হয় আপনারা বুঝতে পারেন না অর্থাৎ রিপিট যে প্রশ্নগুলো হচ্ছে এই প্রশ্নগুলাই বড় সাবজেক্টের প্রশ্ন রিপিট হচ্ছে আর ছোটগুলো মৌলিক হয়ে যাচ্ছে আমি বুঝাইতে পারতেছি কথাটা এই 60 তা আমি আপনাদেরকে বলি ভাইয়া আমি প্রতিবারই বলি যে আমি পড়াই 60 মার্কসের জন্য আমি চাই প্রত্যেকে 40 ভুল করুক এটা তার অধিকার প্রত্যেকে 40 ভুল করুক এটা তার অধিকার অর্থাৎ আমি এই টপিকস গুরুত্বপূর্ণ টপিক্সের মধ্যে 60 কোনোভাবে কভার করি আর যা আছে 40-এর মধ্যে ফেলায় দেই আমি নিশ্চিন্ত থাকি এই কারণে যে 50-এ পাস ওই 40টায়ও যদি ভুল হয় আমার ওর জন্য 10 কাটা তাহলে 60-এর মধ্যে 10 কাটা গেলে থাকে কত 50 আমি 50 টিকাইতে চাই আমার 50 টিকানো দরকার এখন আপাতত তাই 50 টিকাইতে গেলে আমাকে টপিক্সের উপরে গুরুত্ব দিতে হবে এবং বড় সাবজেক্টের এই যে অনেকে কয় আমার তো দেওয়ানি মাথা আউলা জাউলা অনেকে কয় ফৌজদারি আউলা জাউলা অনেকে কয় দণ্ডবিধি কিচ্ছু বুঝি না
তাদেরকে বলতেছি যে মাই ডিয়ার, এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিকস পড়বো আমরা বড় সাবজেক্টগুলার, আর প্রিভিয়াস কোশ্চেনই আছে ধরেন এখানে 500-600, আপনার 250 কোশ্চেন শুধু আমার এক সাবলীলাইন বইয়ের মধ্যেই দেওয়া ফৌজদারির, এই 250 কোশ্চেন থেকে 10টা কোশ্চেন রিপিট হবে না কেন মনে হয়? অর্থাৎ 16তম জুডিশিয়ারি থেকে দেখবেন, বাসায় যে দেখবেন কিন্তু এটা দেওয়ানি, ফৌজদারি, দণ্ডবিধি 15-16 থেকে 11টা কোশ্চেন রিপিট হয়েছে, শুধু 15 আর 16 থেকে। অনেকে চিন্তা করছে নাদিম স্যারের বই থেকে হয়েছে, আসলে তা না, সরকারি প্রশ্ন থেকে হয়েছে। তাহলে এই সরকারি প্রশ্ন থেকে যে রিপিট হয়েছে, এই 11টা প্রশ্নের যদি একটা প্রশ্ন কেউ পরীক্ষার হলে বসে ভুল করেন, তার কিন্তু আর পরীক্ষা দিয়ে আসা লাগবে না, মাথা নষ্ট হয়ে যাবে। মাথা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাই বারবার বলতেছি আপনাদের, শর্ট করেন। বড় সাবজেক্টগুলো কি করে পড়বো? শর্ট করে ফেলবো। ধরেন টোটাল 100 ধারা পড়লে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে, আর 50টা ধারা পড়লে 10টা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। কোনটা পড়বেন আগে? আমার কথা কি বুঝতে পারতেছেন? পাশ করা কিন্তু সোজা, আমরা কঠিন বানায় ফেলছি পাশ করাটা। আরে ভাই 6 বার পরীক্ষা দিয়ে পাশ করছে, এবারে 1000 লোক আছে 6 বার 5 বার পরীক্ষা দিয়ে পাশ করছে। তা 5 বার পরীক্ষা দিয়ে যে ভয়দাটা পাশ করছে, পরে আপনি কি ছবি তুলে রাখবেন বান্দায়া? এক চান্স যেহেতু বন্ধু বান্ধব পাশ করে গেছে না, পারভেজ পাশ করছে না, কারে দেখবেন আপনি? পারভেজকে দেখবো, রাইট। আমরা যে 5 বার 6 বার ওই ভয়দাটা গেছে, শেষ হয়ে গেছে, ওরে আল্লাহ, ও এমনি স্রোতে গা ভাসায় রাখছে, ভাসতে ভাসতে আপনিও যাবেন একদিন, ধরে নিয়েন। ওর জন্য অত বাহাদুর হওয়ার দরকার নাই। কিন্তু এইটাই আমার শেষ পরীক্ষা, আমি মরে যাম, আমার বিরসেই পাওয়া যাইবে না, এই পরীক্ষার্থীদের আমি আর পড়াইতে পারবো না, আমি এইগুলা নিয়ে অসুস্থ। অর্থাৎ আপনার এইটা শেষ না, এইটা পরীক্ষা দেওয়ার পরে যদি আবার শুরু করা লাগে, শুরু করার মানসিকতা আমার আছে কিনা, আমি কি বুঝাইতে পারতেছি? আমার যাদের যাদের এই টেন্ডেন্সিতে গেছেন, তাদেরই কিন্তু 3 থেকে 4টা পরীক্ষার জীবন থেকে লস করে ফেলছেন। অর্থাৎ আপনার পরীক্ষা হলে যাওয়ার আগেও মনে হইতেছে যে এইটাই আমার শেষ, আমার মনে হয় পৃথিবীতে কেউ নাই, আমি এই পরীক্ষার হলে বসে আপনি একটা ফাউল ইয়ার্কির মধ্যে ঢুকে গেছেন, এরকম আবেগের মধ্যে ঢুকে গেছেন যে এইটাই আমার শেষ, এই আমি মরে যাম, আমার আর এইটাই লাস্ট। মজার বিষয়, এই লাইনে পাইলাম না একটা লোক যে এইটা আমার লাস্ট নয় এই কথা বলার। অর্থাৎ সবাই লাস্ট পরীক্ষা দিতে এখানে আসছে। লাস্ট পরীক্ষা দিলে চাপ বেশি থাকে, এত চাপ নিয়ে পরীক্ষার হলে যায় না। আর এখনই ওই যে একজনে পীর পাইছেন, এই যে আপনার পীর পাওয়ার পর মাথায় হাত দিয়ে দিছে যে বাবা তোর হবে, আর আপনিও একদম নষ্টের মতো পিছনে পিছনে দৌড়ানো শুরু করছেন, লাভ নাই। এখানে পড়ার বিকল্প কিছু নাই, পড়া শর্ট করে পড়েন। এবং কোনটা ফলো করবেন মনে আছে? বলেন তো কোনটা? আর কি? হ্যাঁ, তাহলে লিগামেন্ট। কালকে একজনের বইলে একটা বেকুব হয়ে গেছি, বলছি যে 1 থেকে 15 পৃষ্ঠা পড়েন। হ্যাঁ, মজার বিষয়, এবং এই যে 1 থেকে 15 পৃষ্ঠার মধ্যে কোনো পড়াই নাই লিগামে। হ্যাঁ হ্যাঁ, পরে আবার সংশোধন করে দিছি যে 1 থেকে 15 পৃষ্ঠা বাদ দিয়া 15 পৃষ্ঠা থেকে শুরু করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম 15 পৃষ্ঠায় নাই, কিন্তু এখানে কি আছে? হ্যাঁ এইটু আর কি। তো এইখানে কি আছে? যেমন এইখানে আপনার এটা ঠিক করছে লিগাম, কিন্তু এটা ঠিক করছে 6টি করছে, তার মানে কিছু কিছু জায়গায় ঠিক করতে হবে। এই যে 15 পৃষ্ঠার এইখানেই এদের ব্যাখ্যা আছে যে কোন ধারা কয়বার কোন পরীক্ষায় প্রশ্ন ধার নিছে। এখন আপনি কি আসলে ওই গবেষণার পর্যায়ে আপনার যাওয়ার কোনো দরকার নেই, এইখানে একটা হিসাব নিকাশ আছে। যেমন 2 ধারা থেকে প্রশ্ন আসছে 6 বার দেওয়ানি কার্যবিধির, তারপর হচ্ছে আপনার 4 বার প্রশ্ন পাইছে 11 ধারা, এরপরে হচ্ছে আপনার সবচাইতে বেশি পাইছে 48 ধারা প্রশ্ন পাইছে 3 বার, তারপর হচ্ছে 5 বার প্রশ্ন পাইছে 107 ধারা, 17 বার প্রশ্ন পাইছে 115 ধারা। অর্থাৎ কিছু কিছু ধারা আপনার কি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন 15 বার একটা ধারা 115 ধারা প্রশ্ন পাইছে দেওয়ানি কার্যবিধির। এখন 115 ধারায় কি আছে এইটা যদি আপনার বাড়িতে রাইখে আসছি,
হবে, তাই তো দেখতে পাচ্ছি, তাই না? তো এইটা এখন আর গবেষণা করার দরকার নেই, এটা করে ফেলছি আমি। হ্যাঁ ঠিক আছে, এটা করে ফেলছি। হ্যাঁ, তার মানে কিছু কিছু ধারা কোঠা ভিত্তিক প্রশ্ন পাচ্ছে না, এরা মুক্তিযোদ্ধা কোঠা না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই মুক্তিযোদ্ধা কোঠাগুলোকে আমরা ম্যারাথন ক্লাসে এক করে ফেলবো, অর্থাৎ দিন রাত পড়বো, সারাদিন পড়বো, সারাদিন পড়বো। এখন আমার যাকে যাকে মনে হবে যে একদমই শেষ, ওরে অক্সিজেন দিলেও ও বাঁচবে না, এই লোকগুলাকে আমি নিব। আমি কি বুঝাইতে পারছি? না, এখানে সবাই আসবেন না, একদম মনুষ্য যারা, হ্যাঁ, তাদেরকে আমি নিব। এখন এইটা সারাদিন আমি বলি, একটু শেষ করি। সারাদিন আপনাদের উপরে আমি আর ভরসা করতে চাই না, অর্থাৎ আমি আফসোস করে মরে যাই। 16তম পড়াইছি, 15তম পড়াইছি, রিটেনের স্টুডেন্ট কেন ফেল করছে জানেন? আহম্মকগুলা পড়ে না, খালি জিসার করে দেয়। অনেক মেধাবী স্টুডেন্ট দেখছি যে আমাকে জাস্ট ও ছলনাই কইরা গেল, পড়লো না। মানে এইটা পড়াটা দরকার, অর্থাৎ যেভাবে হোক পড়ায় নিতে হবে। এখানে আপনার ভিতরে যেভাবে হোক গেঁথে দিতে হবে, এবং এখানে গেঁথে দেওয়ার সাথে সাথে এখন লিখতে হবে, লেখা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আর একটা বিষয় বলি যে অনেক বই বাঁধতে বলছিলাম আপনাদেরকে, কিন্তু আমি অনেক বই বাঁধতে বলছিলাম, 2টা বই পাশে রাখতে বলছিলাম, তাই না? এই 2টা বই পাশে রেখে অন্তত 15 থেকে 20 দিন এই 2টা বই শেষ করে ফেলেন। কিভাবে পড়বেন? 5 পৃষ্ঠা। যে আমি অনেকে করে কি পৃষ্ঠা উল্টায়, আবার এই বইটার লগে এইটা মিলায়, এইটার লগে ওইটা, ওই দাটার লগে মিলায়, কয় স্যার এখানে অভিপ্রায় এখানে স্যার অভিপ্রায় আর এখানে উদ্দেশ্য কেন? মানে এক বইয়ে পাইছে অভিপ্রায়, আরেক বইয়ে পাইছে উদ্দেশ্য। এখন ওর তো এটা মিলানোরই কথা ছিল না, 2টা তো ওইখানে একই বলছে, ইন্টেনশন। ওর এইটা মিলানোরই দরকার ছিল না, ও জাস্ট ওইটা মিলাইতে যে সময়টা নষ্ট করছে, পড়াটা হয় নাই ওর এই মিলাইতে একটা জরুরি কাজ চলে আসছে, দৌড় দিছে। আবার মিলাইতে গেলে দেখবেন মাথা অযথা ব্যথা করে, অযথা পড়ার আগ্রহটা চলে যায়। এই কারণে যে কোনো একটা বই ধরে, আমি মনে হয় আপনাদের জিস্টের কথা বলছিলাম, তাই না? যে জিস্ট এবং লিগাম পাশাপাশি রাখেন। আমি জানি না যে এই জিস্টের লেখকের কিন্তু আমার সাথে কোনো দিন কথা হয় নাই, জিস্টের লেখকের সাথে কিন্তু আলাদা কমিশন খাই এরকমও না। আমি বুঝাইতে পারছি কথাটা? এই 2টা বই পাশাপাশি রাখতে বলছিলাম, যে জিস্টের একটা ঘটনা হচ্ছে ও ঢালাওভাবে ওই সিলেবাসটা ফলো করে বইটা মেনটেন করে গেছে। একটা সিলেবাস বলছিলাম যে বার কাউন্সিলের একটা সিলেবাস ছিল, প্রিভিয়াস পুরনো একটা সিলেবাস, ওই সিলেবাসটাকেও ফলো করে কি করেছে আপনার হচ্ছে বইটা লিখছে। একটা চটি বইটা কি করা যায়, পকেটে রাখা যায়। হ্যাঁ, এবং ওই যে আমাদের গাছের উপরে বসেও পড়া যায়, গাছের নিচে বসেও পড়া যায়, একটা বই আছে। এবং সাথে বলছিলাম যে এই লিগামটা রাখবেন এই কারণে যে ওখান থেকে যদি কোনো কারণে জিস্ট মুখস্থ থাকে, তাদেরকে বলতে পারি যে এই লিগাম তাদের অর্ধেক মুখস্থ হয়ে যাবে। যার জিস্ট মুখস্থ হয়ে গেছে, বাংলাদেশের জিস্ট কেন বলতেছি, ধরেন জিস্ট না, যে কোনো এরকম চটি বই যার মুখস্থ হয়ে গেছে, বাংলাদেশের সকল বই তার মুখস্থ হয়ে গেছে। তাই এত গড়িমসি না কইরা ভাই, আমার দরকার যে কয়টা ধারা, আমার সব দরকারই নাই, আমার সব কোনোভাবে দরকার নাই। যদি একটা প্রশ্নের জন্য আমি 100 ধারা পড়াইতে রাজি না, একটা প্রশ্নের জন্য আমি 100 ধারা পড়াইতে রাজি না। ওরে ওই 40-এর মধ্যে ফেলে দিছি, ভুলের মধ্যে 40-এর মধ্যেও থাক। আপনারা দয়া করে যতটুকু টপিকস পড়াই ততটুকু টপিকস প্রতিদিন পড়ে ফেলেন, পাশ করে যাবেন। আপনি খেয়াল করেন না এর আগে কি হয়েছে, পরে কি হবে, এইটা একটু খেয়াল করতে হবে। এর আগে কি হয়েছে, যেমন আমি তো আসতে পারি নাই, আমার তো দণ্ডবিধি হয় নাই, এরকম মনে করা যাবে না। অর্থাৎ প্রিভিয়াস কি হয়ে গেছে ওইটা মাথায় নেওয়া যাবে না। আজকে থেকে বা কালকে থেকে কি হবে, পড়াটাকে পাহাড় পরিমাণ কইরা জমায়েন না, আল্লাহর আস্তে পড়াটাকে পাহাড়। রিটেনে আমরা হচ্ছে 7 দিন ক্লাস করাচ্ছি, আমরা 3 দিন প্রশ্ন সলভ করছি এবং 4 দিন আমরা বেসিক করছি।
অনলাইনে। রিটেনের বই দেখেন সবগুলাই ভালো। রিটেনে আমাকে যদি বলা হয় কোন বইটা ভালো, আমি বলবো আইন পাঠ ভালো, কারণ আইন পাঠের মতো বই বাজারে এখন পর্যন্ত এত ভলিউম, এত রিচ, এত কলরব নিয়ে বই বাজারে এখনও আসে নাই। এরপর যদি বলেন যে আইন পাঠ তার কি 2 মাসে আইন পাঠ পড়ে শেষ করতে পারবেন? পারবেন? তাহলে আইন পাঠের একটা বৈশিষ্ট্য আমি পেয়েছি রিটেনের বইয়ে। আমার বইও কিন্তু রিটেনে আসবে, কিন্তু পরীক্ষার আগে আগে আসবে। আমার বই রিটেনে যেটা আসবে সেটা পরীক্ষার আগে আগে আসবে, এবং আমি বারবার বলতেছি যে আমার বই থেকে কিন্তু আমি 55 কমন দেখাই দিতে পারবো এখনও। তার মানে সামনের বইটা তো কমন আসবে। এখন আইন পাঠের মজাটা কি দেখেন, মজাটা হচ্ছে টপিকস ভিত্তিক লেখা আছে আইন পাঠে। এবং আইন পাঠের আর একটা বৈশিষ্ট্য দেখলাম, আপনারা যেটা খুঁজতেছেন আছে না, মানে টপিকস, ওই টপিক্সের উপরেই যতগুলো সরকারি প্রশ্ন আসছে পরীক্ষাতে ওই টপিক্সের উপরেই ব্যাখ্যা করা আছে। তাহলে এইটা আপনার যে একটা টেনশন ঢুকে গেছে যে এইগুলো কোথায় পাবো, কি করব না, এইটা আইন পাঠ দিতে পারে, কিন্তু আইন পাঠ কিন্তু সবার জন্য না। হ্যাঁ, তাহলে জিস্ট যাদের আবার মুখস্থ তারা আবার আইন পাঠ ভালো করে, মানে আইন জিস্ট বইটাকে আমি এই কারণে জিস্ট করতেছি যে পড়তে মাত্র 3 দিন লাগে, ছোট্ট একটা বই, হাফ দিন লাগে। এই যে থ্যাংক ইউ, লাভ ইউ, পড়তে 3 দিন লাগে। হ্যাঁ, একই জিনিস, তাহলে জাস্ট হাফ দিন লাগে বলতেছেন, এই যে ভালো লাগতেছে আমার কাছে, ওইটা পড়লে মোলায়েম লাগবে। আর আইন পাঠের কিছু কিছু জিনিস দেখলাম, আপনি শিওর থাকেন যে ওদের প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব গুছানো। আপনি 3টা টপিক্স 4টা টপিক্স আপনাদের বলছি না কারজবি দিতে, ওই 4টা টপিক্সে 250 প্রশ্ন আছে আইন পাঠে। ওই 4টা টপিক্স তাও প্রিভিয়াস সরকারি কোশ্চেন, মানে সরকারি পরীক্ষায় আসছে ওই 4টা টপিক্সের 250 প্রশ্ন। যেমন তামাদি আইনে আমি আইন পাঠের 5 ধারাতে প্রশ্ন দেখলাম মনে হয় 30টা। আইন পাঠে ভুল বলতেছি না তো বাবা? ঠিক আছে, প্রায় 30টার মতো প্রশ্ন দেখছি। আমি মনে করি ওই 30টা প্রশ্ন যদি কেউ 5 ধারা সলভ করে যায়, তার আর 5 ধারা নিয়ে কান্নাকাটি করা লাগবে না। কিন্তু কিছু কিছু লোক আছে, ধরেন আইন পাঠ মুখস্থ করে ফেলছেন, বা আজাদ মুখস্থ করে ফেলছেন, বা অজেদ ভাইয়ের বইটা মুখস্থ করে ফেলছেন। এখন তারা আবার কেউ কেউ বলতে পারেন যে আমি ওইখান থেকে শিখছি, আমি আপনারটাও শিখতে পারবো না, একটা গোরামি থাকতে পারে আপনার মধ্যে। আমি এইরকম গোরামি দিয়ে 5 বার পরীক্ষা দিতে দেখছি রিটেন, বা সারা বাংলাদেশে ন্যাশনাল এসে 3য় হয়েছে, কিন্তু বার কাউন্সিল পরীক্ষায় এসে সে 5 বার রিটেনে কী করছে, ফেল করছে, শুধু একটা বদ খাইসলাতের জন্য যে আমি ওইখান থেকে পড়ছি, আমি আর এগুলা নতুন পড়া শিখতে পারবো না। এক কথায় শেষ, আমি আর নতুন পড়া শিখতে পারবো না। এখন আপনি টেকনাফের লোক, এতদিন পর আপনি কি পড়লেন যে আপনি একটু চেঞ্জ করতে পারবেন না? আপনাকে অল্প পড়া পড়াইতেছি, এমন এমন যুগ গেছে যে 5 বার যারা পরীক্ষা দিয়েছে বলতেছি না, তারা কিন্তু 60টা প্রশ্নের যুগ পাইছে, অর্থাৎ 60টাই পরীক্ষায় আসছে, 60টাই আগে থেকে পড়ে গেছে। কিন্তু কতটুকু লিখতে হবে কতটুকু লিখতে হবে না তারা কিন্তু বুঝতে পারতেছিল না। তাহলে আমাদের কমন নিতে গেলে টপিক্সের উপরে গুরুত্ব দিতে হবে, এবং আইন পাঠ রাখতে পারেন সাথে। অজেদ ভাইয়ের বইটা কিন্তু ভালো বলছি আমি। এখন অনেকে কিন্তু এই বাজারে পিলি মাস্টারের ভক্ত। রায়হান ভাইকে আমি কোনোদিন দেখি নাই, তবে তার কর্মকাণ্ড আমার ভালো লাগে। হ্যাঁ, মানে আমি সরাসরি রায়হান ভাই না, রায়হান সুবহান, আমি তাকে কখনো দেখি নাই, তবে তার কর্মকাণ্ড ভালো লাগে। তাকে আমি রিকোয়েস্ট করব, বা তার সাথে যদি কারো কথা হয়, শেষে 16তম জুডিশিয়ারি গতবার তিনি যে সলভ করেছেন, তার স্টুডেন্টরা কিন্তু সাফারার হয়েছেন, কারণ অনেক ছোট ছোট করে করেছেন ওইটা, একদম মানে এক কথায় উত্তর দেওয়ার মতো। তা আমার কাছে মনে হয় যেহেতু স্যাররা বুঝতেই পারতেছেন 16তম বা প্রিভিয়াস কোশ্চেন থেকে 17তম কোশ্চেন থেকে প্রশ্নগুলো আসবে, আর একটু যত্নশীল হওয়া উচিত প্রশ্নগুলো সলভ করার ব্যাপারে। আর একটু, যেহেতু এই প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন রিপিট হচ্ছে, এই 17 সাল বা 15 সাল 16 সালের প্রশ্নগুলো আর একটু যত্নশীল হইলে আমার মনে হয় যে ভালো হবে। আবার এই ব্যাপারে আমি বলতে পারি যে আইন পাঠে কিন্তু যত্নশীল কি পুরা গেজেট তুলে দিছে। ঠিক আছে, এখন আইন পাঠে তুলে দিছে গেজেট, আর স্যার আইনা ফেলছে ছোট করে। হ্যাঁ, আমি সমালোচনা করতেছি না, কিন্তু আমি তাদের বই পড়ি, সেই জায়গা থেকে বলতেছি, পাঠক হিসাবে বলতেছি।
স্যার করে ফেলছে কি, ছোট করে ফেলছে। এখন আপনারা কিন্তু এক কাঠি সরেস, যত ছোট তত আপনাদের ভাল লাগে। স্যার আর একটু ছোট করা যায় না? এখন আপনার ভালো লাগার উপরে কিন্তু পরীক্ষার পাস নির্ভর করে না। আপনি পরীক্ষা দিতে পারবেন, কেউ বাধা দিবে না, নিজের টাকা খরচ করে পরীক্ষা বলা যাবেন, আপনাকে কিন্তু কেউ বাধা দিবে না। কিন্তু পাস করার লেখা আমার মনে হয় যে অনেক বইয়ের 16তম জুডিশিয়ারি সলভিংয়ে ছিল না, এই কারণে ফেল বেশি। 16তম জুডিশিয়ারি অনেকের বইয়ে ছিল না। 16তম জুডিশিয়ারি কেউ কেউ কাট পিস কইরা একটা পিসটা ফটোকপি করে কইরা টয়রা দিয়ে দিছে, অর্থাৎ 16তম জুডিশিয়ারির উপরে দখল ছিল না মানুষের। এই 16তম জুডিশিয়ারির উপরে যাদের দখল ছিল না তারা কিন্তু খারাপ করছে। সোহেল পরীক্ষা দেওয়ার পর অনেকে জানেই না প্রশ্নগুলো 16তম জুডিশিয়ারি 20 সালের প্রশ্ন, অন্যায় না? এবং বলে কি এগুলো একটা প্রশ্ন নাদিম স্যারের একটাও কমন পড়ে নাই, জানো? নাদিম স্যারের কমন পড়ে নাই। পরীক্ষার হল থেকেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে নাদিম স্যারের 14 গোষ্ঠী উদ্ধার করার, যে নাদিম স্যারের একটা প্রশ্ন কমন পড়ে নাই। কিন্তু যে কত আতেল! আর কিছু কিছু লোক রিটেনে পাশ করবে না, কিন্তু এত বলার পরেও যারা টপিকস এই বইপত্র বানতে বলছি, অর্থাৎ আপনি টপিকস মুখস্থ করে যদি না লিখতে পারেন পাশ করবেন না। এইটা কিন্তু আগে বলা তারপর লেখা। এই বলাটা যতক্ষণে ঠোঁটের আগায় না আসবে ততক্ষণে কলমে আসবে না। আমি এইখানে আমার গোল্ডেন লার্নেড ল একাডেমির অ্যাম্বাসেডার, আপনার গতবার রিটেনে ফেল করে আমার 1 কোটি টাকার ক্ষতি করছে সেই লোক এখন এদিকে সেদিকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমি সেদিন ডাক দিলাম যে বাজান তোমার মনের হাউস বলো, তোমার মনের হাউস কি? সে নাদিম স্যার যতটুকু বলছে ততটুকু সে এমসিকিউ পর্যন্তই শুনছে। রিটেনে এসে আর তার শোনার ইচ্ছা হয় নাই যে একটু পাস করার জন্য আরেকটু পড়ি, আরেকটু শুনি, আরেকটু দেখি। আমি তারে বললাম যে পাস করতে গেলে আপনাকে কিন্তু কিছু জায়গা একটা পরীক্ষা আমার লার্নেড ল একাডেমির অ্যাম্বাসেডার এইখানে বৈশাখ দেওয়ার সাহস করে না। নাদিম স্যার খাতা দেখে কি বলবে? নাদিম স্যার রে এত দূর, নাদিম স্যার খাতা দেখে কি কইবে শোনা? আর তুমি এই বিদ্যালয়ে গেছো ফাইনালে পরীক্ষা দিতে, বিচারপতি খাতাটা দেখে কি কইবে তোমার মনের মধ্যে একবারও বোধ উদয় হয় নাই? তুমি বাসায় বসে একবার লেখতা নাদিম স্যার কি কইবে? কি ডরটা নাদিম স্যার রে, কত বড় শিরো কি কাজ কারবার, মানে ঘৃণা। লার্নেড ল একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। পরে জিজ্ঞাসা ভাইয়া আপনি পাস করলেন না কেন? বলে আমি আর নাদিম স্যারের কাছে যাই না। ঠিক আছে, হ্যাঁ, একবার তার খাতাটা সে একবার পরীক্ষা দেওয়ার পরও খাতাটা পিছনে নিয়ে এসে বের হয়ে চলে গেছে এখান থেকে। নাদিম স্যারকে খাতা দেখানো যাবে না, যে খাতা নাদিম স্যারকে দেখানো যাবে না সেই খাতা আপনি ফাইনালে যান কোন সাহসে? আমার সাথে ক্লেশে জড়ায়েন না। হ্যাঁ, আমি যেটা বলি ভালোর জন্য বলি, আর আমি পাস করার জন্য এইটুকু বলি। অন্তত রিটেনে যারা খুব বেশি টেনশনে করতেছেন, বার কাউন্সিলের একটা সিলেবাস আছে, সিলেবাসটা আমার ওই উপরে ছবি তুলে নিয়ে যায় না, আছে বার কাউন্সিলের একটা সিলেবাস আছে। বার কাউন্সিলের ওই সিলেবাসটা শেষ করেন রিটেন যারা আছেন, ওইটাকে বেসিক হিসাবে শেষ করেন। বেসিক বুঝেন, অর্থাৎ ওইগুলাই আপনি এমসিকিউ আকারে পড়ে যাবেন। আর প্রিভিয়াস কোশ্চেন আপনাদের এখন পড়া হবে, 22 সালের প্রশ্ন রিপিট হবে আপনাদের। দেখেন 21-22 থেকে কিন্তু আপনারা রিপিট পাবেন। 24 সালের পরীক্ষার্থী রিটেন 21-22 থেকে কিন্তু আপনারা রিপিট পাবেন। তাই 21-22-17 এইগুলাকে আপনি বারবার প্রশ্ন ধরে ধরে পরীক্ষা দেন। এইগুলাকে প্রশ্ন ধরে ধরে পরীক্ষা দেন বাসায়। আপনি যত লিখতে পারবেন তত এখানে কিন্তু গর্জিয়াস হবেন, কামিয়াবি হবেন। এইখানে কিন্তু লিখতে হবে, এইগুলা বারবার আপনি লেখেন। আর এমসিকিউ পাস করাটা সহজ হবে আপনাদের এবার, এই কারণে সহজ হবে। বলেন বলেন বলেন। না, 21-22টা হচ্ছে আপনার বার কাউন্সিলের, আর 17তম হচ্ছে জুডিশিয়ারির। বার কাউন্সিলের 17তম জুডিশিয়ারির ওইটাই 23 সালের পরীক্ষা। আর এইটা আমি কাউন্টিং করি না, আপনার বার কাউন্সিলকে কাউন্টিং করি না এই কারণে যে 1987 থেকে বার কাউন্সিলের পরীক্ষা শুরু হয়েছে। কাউন্টিং করলে তো অনেকগুলো আসে।
তারপরে আবার একই বছর 2বার পরীক্ষা হইতো 10 সাল পর্যন্ত, ঝামেলা আছে। আচ্ছা, অনেক হয়েছে আজকে, একটা কথাই বললাম, আমি আপনাদের হাতে অন্য বই দেখলে রাগ করি, এইটাকে আপনারা খারাপভাবে নিয়েন না, কারণ আমি অনেকগুলা বই, আপনার যেটা পড়তে ভাল লাগে সেইটার উপরে কিন্তু পাশ ফেল নির্ভর করে না। আমার কথা বুঝছেন? আপনার পড়তে ভাল লাগলেই হবে না, নাদিম স্যারের চেহারা সুন্দর হইলেই আপনি পাস হবেন না, নাদিম স্যারের ভাল লাগলেই আপনার পাস হবে না। আপনাকে পাস করার জন্য একটা রুলস ফলো করতে হবে, এবং এই রুলস ফলো করার জন্য অন্তত একটা বই বেছে নিতে হবে, কারণ সকল বইয়ের লেখা এক, এইটা আপনার কানে সীসা দিয়া হইলেও আমাকে ফিল করাইতে হবে। সকল বইয়ের লেখা এক, কোন বইটা ভালো এইটা আমাদের জানার কোনো দরকার নাই। অনেক ধন্যবাদ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এবং লাইভটি শেয়ার করে দিবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। এবং যারা আমাদের এই ক্লাসগুলো অনলাইন এবং অফলাইনে করতে চান তাদেরকে জানাচ্ছি, আমরা 100% পাসের নিশ্চয়তা যদি বাজারে কেউ দেয় সেক্ষেত্রে আমরা দিতে পারি, তবে 100% পাস বলে কিছু নাই। যদি আপনি পাস করতে চান আমরা আপনার সাথে আছি। অ্যাডভোকেসি এবং পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য ভর্তি হতে ফোন দিবেন 01817451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। ভালো আছি, সুস্থ আছি, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।